পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্বর্ণখনি বলা যায়। এই জেলার বিভিন্ন দিকে এত বৈচিত্র্যের সম্ভার রয়েছে তা অবিশ্বাস্য। সাম্প্রতিককালের যে আবিষ্কার পূর্ব ভারতকে প্রত্নতত্ত্বে এক উজ্জ্বল উচ্চতায় উন্নীত করেছে তা অন্যতম প্রাচীন এক বৌদ্ধ ইতিহাস, যার নাম মোগলমারি বৌদ্ধ বিহার। বয়স প্রায় 1500 বছর। সঙ্গে আরো এক অত্যাশ্চর্য কুরুম্বেরা ফোর্টও থাকলো একই পর্বে। আজকে এই দুয়ের সন্ধানে এই পর্বে, কলকাতা থেকে যাদের দূরত্ব প্রায় 170 কিলোমিটার। আমার সঙ্গে রয়েছে আশিস দা, যে আমার গাইড কাম দাদা কাম বন্ধু সমস্ত কিছু। আমরা দুজন মাত্র এসেছি। খড়গপুর থেকে ভুবনেশ্বরগামী যে হাইওয়ে তা ধরে 60 কিলোমিটার পথ পেরোলে নেকুরসেনী রেলওয়ে স্টেশন পেরোলে খানিক পরে হাইওয়ের ডান দিকে মোগলমারির সরকারি বোর্ড। রাস্তা থেকে হাঁটা পথ। খড়গপুর থেকে বাসও চলে এই হাইওয়েতে। যদি গাড়িতে করে আসা প্রয়োজন হয় খড়গপুর থেকে, তবে 2-1টা নম্বর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, কথা বলে নিতে পারেন। রাস্তাঘাট ভালোই। এই ভিডিও অবশ্য বছর চারেকের পুরনো, তবে এখন খুব বেশি বদলায়নি। কিছু ছোট গেট, কাচের দেয়াল ইত্যাদির সংযোজন হয়েছে। আদিবাসী গ্রাম মধ্যে দিয়ে চলা, গরমটা অ্যাভয়েড করে একটু ঠান্ডার সময় গেলে কিন্তু ভালো লাগবে। এই মোগলমারি শব্দটার উৎপত্তি খুব ইন্টারেস্টিং। মুঘলরা একবার এখানকার রাজ্যপাট আক্রমণ করেছিল এবং যুদ্ধে বেশ কিছু মুঘল সৈন্য মারা যায়। তার থেকেই এই গ্রামের নাম হয়েছিল মুঘলমারি এবং ক্রমান্বয়ে মোগলমারি। এবং বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই বৌদ্ধ মহাবিহারের সামনে। দূরে দেখা যাচ্ছে বৌদ্ধ মহাবিহার। এই হলো সেই প্রত্নতাত্ত্বিক স্থল যেখানে খনন কার্য চলছে। যখন গিয়েছিলাম তখন এখানে পুরোদমে কাজ চলছিল। দেখতে পাচ্ছেন কিভাবে কাজ চলছে। এখন অনেকটাই কাজ শেষ হয়ে এসছে এবং জায়গাটাকে গোছানো হয়েছে, পরিষ্কার করে সাজানো হয়েছে। বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং তার পরিব্রাজনকালে তাম্রলিপ্ততে বেশ কিছু বৌদ্ধবিহারের উল্লেখ করেছিলেন। তাদের মধ্যে এটিও অন্তর্গত ছিল বলে ইতিহাসবিদদের ধারণা। এইখানে আগে একটা ঢিপি ছিল যার নাম ছিল সখীসেনা ঢিপি। এই মোগলমারিরই শ্রী ললিতমোহন সামন্ত নামক এক ব্যক্তি বেশ কিছু প্রত্ননিদর্শন এখান থেকে আবিষ্কার করে লোকাল ক্লাব সংলগ্ন একটা ঘরে দন্তপুর মিউজিয়াম নাম দিয়ে সংরক্ষণ করেছিলেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে ছাত্রছাত্রী সহ শ্রী ব্রতীন্দ্রনাথ মুখার্জি ও শ্রী অশোক দত্ত ওই সখীসেনা ঢিপি খনন শুরু করেন 1999-তে। ধাপে ধাপে খনন করতে করতে তারা নিশ্চিত হন যে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে এখানে একটি বৌদ্ধ মন্দির ও একটি মহাবিহার তৈরি করা হয়েছিল। এসব তারই ধ্বংসাবশেষ। এইরকমই আরেকটি বৌদ্ধ বিহার আছে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণতে। উৎসাহীরা ওপরের আই লিঙ্ক থেকে সেটা দেখতে পারেন। এবার একটু ঘুরে দেখি ভেতরের জায়গাগুলো। আমরা বৌদ্ধবিহারের ভেতরে রয়েছি। এখনো মাটির নিচে 20 ফুট যেতে হবে এদের বক্তব্য অনুযায়ী। আপনারা দেখুন কিরমভাবে ভূপৃষ্ঠের চাপে গোটা দেয়ালটা বেঁকে গেছে। চুনসুরকির মশলা দিয়ে এটা গাঁথা হচ্ছে। আগের যে অংশটা সেটা একজন আমাদেরকে দেখালেন যে ইঁটগুলো একদম গায়ে গায়ে লাগা, অর্থাৎ সেটা আগেকার 1600 বছর আগের কোনো আঠা দিয়ে তৈরি হয়েছিল, কাঁথা হয়েছিল ইঁটগুলোকে। ওটা আঠা বলতে তখন তো আঠার ব্যবহারটা কথা ছিল জানি না, কিন্তু ওটা মনে করতেন যে ভাতের মার, তার সঙ্গে আর কোনো বনজ সম্পদের রস টস মিশিয়ে বনজ, কোনো গাছের রস বা এরকম কিছু তৈরি করে করা। মোটারটা ছিল কি কম, মানে ব্রেডের ওপর যদি মাখনটা যেভাবে দিই পাতলা করে, সেরকমের একটা ইট। আপনি দেখুন এদিকে, ওই দেখলাম ওদিকটায়, বুঝতে পারবেন।
এবং অদ্ভুতভাবে সেইটা আজও দাঁড়িয়ে আছে এত বছর বাদে। এত ভূমিকম্প গেছে, কত কিছু গেছে, কত দুর্যোগ গেছে, প্রকৃতির কত যুদ্ধ গেছে। যুদ্ধ গেছে। এটা মনে করুন আপনার খ্রিস্টের 6ষ্ঠ শতক, প্রায় 1400 বছর হয়ে গেল। হ্যাঁ, এই যে পুরো ঢিপিটা দেখা যাচ্ছে, কিছুটা দেখা যাচ্ছে, এর তলাতেই পুরো অংশটা, এখনো পুরোটাই এক্সকাভেট হয়নি। দেখি এইটা, আচ্ছা এই যে ঢিপিটা, এই ঢিপিটা আমরা দেখতে পাচ্ছি, একটা ঢিপি এখানে আছে, এটা গ্রামের মধ্যে একটা ঢিপি। এটা আবিষ্কারটা কিভাবে হলো? এটা আবিষ্কারটা হয়েছিল, বলছি যে কলকাতা ইউনিভার্সিটির একজন অধ্যাপক, উনি এসেছিলেন আগে যে নদীপথে বাণিজ্য হতো। হ্যাঁ, ওনার কি নাম? ডক্টর অশোক দত্ত। অশোক দত্ত, আচ্ছা। উনি কলকাতা ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ছিলেন। আচ্ছা আচ্ছা। উনি আগে যে নদীপথে বাণিজ্য হতো ওই ব্যাপার নিয়ে গবেষণা করতেছে। আমাদের সুবর্ণরেখা নদী, আমরা যদি বাতাসের মধ্যে চলে যাই তাহলে 2 কিলোমিটার দূরে, বাই রোড গেলে ওটা 7-8 কিলোমিটার হবে। আচ্ছা। সুবর্ণরেখা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হুড্রু জলপ্রপাত। হুড্রু, হ্যাঁ। তিনি সেখান থেকে তার গতিপথ ধরে যখন তিনি মোহনার দিকে আসেন, দাঁতন শহরে যখন পৌঁছান উনি, এবং তিনি শুধু নদী বাণিজ্য সংক্রান্ত নয়, সুবর্ণরেখা নদীর বোথ সাইডে যে নানা রকম পুরাতত্ত্ব যে জিনিসগুলো আছে সেগুলোর সম্বন্ধেও তার জ্ঞান অর্জন করার একটা বিশেষ ছিল। দাঁতনে যখন পৌঁছান, দাঁতনে নারায়ণ বিশ্বাস বলে একজন শিক্ষক ওনাকে বলেন যে এখানে সখী সেনা বলে ঢিবি আছে, সখী সেনার ঢিবি। আচ্ছা, সখী সেনা নামকরণটা কেন হচ্ছে আমি পরে আসছি, সেটা বলছি। সখী সেনা, আপনি দেখুন সেই ঢিবিটা। তিনি তারপর, এটা হচ্ছে 1997 সালের কথা, তারপর তিনি বেশ কয়েকবার এখানে এসেছেন। আসার পর তার অনুসন্ধিৎসু মনে হয়েছিল যে এর মধ্যে কোনো গোপন ইতিহাস আছে। ঠিক তাই 2003 সালে কলকাতা ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগ থেকে অনেক ছাত্রছাত্রী নিয়ে এসে প্র্যাকটিক্যাল ক্লাস করার মতো যেসব কয়েকটা ট্রেঞ্চ খনন করেন, এবং 2003, 4, 5 সালে তার হাতে একটা ডকুমেন্টস চলে আসে। তিনি তখন বলেন যে এটা খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের একটা বৌদ্ধ বিহার ছিল, যেই বৌদ্ধ বিহার নালন্দা, বাংলাদেশের ময়নামতি, পাহাড়পুর এগুলো সমসাময়িক। এটা ছিল আবাসিক বৌদ্ধ বিহার, যে বৌদ্ধ বিহার অনেক সন্ন্যাসী থাকতো, পঠন পাঠন হতো, মাধুকারী বৃত্তিতে ওদের চলতো। হ্যাঁ, এবং এখানে অনেক পণ্ডিত থাকতেন ওদের শিক্ষাদান করার জন্য, এবং এখানে তাদের জীবনযাত্রা ছিল খুব সামান্য, খুব কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে এরা জীবনযাপন করতেন। এবং এখানে যে ছোটো ছোটো সেল পেয়েছিলাম পরে, তারা সেই সেলের মধ্যে খুব কষ্ট করে থাকতেন। ওনাদের মধ্যে বিশ্বাস ছিল কি যে কতটা শারীরিক বা দৈহিক নির্যাতিত হয়ে ভগবানের কাছে পৌঁছানো যায়, এটাই ছিল কৃচ্ছ সাধন করা। বৌদ্ধ মহাবিহারের দক্ষিণ দিকের খনন কাজে আরো অসামান্য কিছু নিদর্শন বেরিয়ে আসে। চলুন গিয়ে দেখা যাক। এটা বৌদ্ধ মনাস্ট্রি হওয়ার সম্ভাবনা আছে। এই দেখুন, মাটি খুঁড়ে পাওয়া কি অনবদ্য আবিষ্কার। মন্দিরের নিচে যেমন কাজ থাকে, এটা তেমনই। অনেকগুলি মূর্তি দেয়ালের গায়ে রয়েছে। এর সংলগ্ন আছে মোগলমারি মিউজিয়াম, যার ভেতরে এই ঢিপি থেকে প্রাপ্ত অমূল্য কিছু জিনিস রয়েছে, যেমন বিভিন্ন পোড়ামাটির মৃৎপাত্র, 40 রকমের ইট ব্যবহৃত হয়েছিল, রয়েছে কিছু ট্যাবলেট, 5টা স্তূপ আবিষ্কৃত হয়েছে এখানে। এছাড়াও বহু টেরাকোটার পাত্র, প্রদীপ, শিলমোহর উঠে এসছে খনন কার্যে। বিভিন্ন শতাব্দী, বিভিন্ন যুগে বারবার এই বৌদ্ধবিহার পুনর্নির্মিত হয়েছে, যেভাবে একটা ভিতের ওপর আরেকটা গড়ে ওঠে। আবিষ্কৃত হয়েছে 40 রকমের ইট, অভাবনীয়। ডক্টর অশোক দত্তর কথায় বাংলার সবচেয়ে বড় বৌদ্ধবিহার এটাই, এবং এর সম্পর্ক ছিল নালন্দা সহ বহু বিহারের সাথে। এর ভেতরে অনেক কক্ষ ছিল ছাত্রদের থাকার জন্য। এবার চলেছি আরেকটা দুর্দান্ত জিনিস দেখতে, যার নাম হলো কুরুম্বেরা ফোর্ট। এখান থেকে 17 কিলোমিটার দূরত্ব কেশিয়ারির দিকে। একই হাইওয়ে ধরে নেকুরসেনি স্টেশন ডান হাতে রেখে 7-8 কিলোমিটার যাওয়ার পরে কলাবনী থেকে বাঁ দিকে আরো সমদূরত্ব গেলেই কুরুম্বেরা। কেশিয়ারের 3-4 কিলোমিটার আগে। এটা হলো কেশিয়ারি, তার বেশ কিছু আগে কুরুম্বেরা। বেলদা থেকে কেশিয়ারি যাওয়ার পথে কেশিয়ারির 3 কিলোমিটার আগে বাঁদিকে একটা রাস্তা ঢোকে, যেটা কুকাইয়ের মোড় আর কি। একটা টোটো স্ট্যান্ড আছে, ওখানে টোটো যাতায়াত করে। সেখান থেকে সোজা 3 কিলোমিটার গেলে কুরুম্বেরা ফোর্ট। আমরা এখন সেই রাস্তা ধরে এগোচ্ছি, বাধাই রাস্তা, কোনো অসুবিধা নেই।
একটা ছোট্ট মোড়ে এসেছি, জায়গাটা বোঝা একটু মুশকিল, একটু জিজ্ঞেস করে নিলে ভালো হয়। গগনেশ্বর জায়গাটার নাম। এই গগনেশ্বর থেকে মূল রাস্তাটা ছেড়ে, ঢালাই রাস্তাটা ছেড়ে ডান দিকে গেলেই কুড়ুমবেড়া ফোর্ট, সেদিকে যাব। অসাধারণ কুড়ুমবেড়া ফোর্ট। স্থানীয় ভাষায় কুড়ুম হলো পাথর আর বেড়া হচ্ছে বেড়া, অর্থাৎ পাথরের বেড়া। আক্ষরিক অর্থেই চারদিকে উঁচু পাথরের পাঁচিল দিয়ে ঘেরা একটা জায়গা। এই কুড়ুমবেড়া ফোর্ট বিস্তৃত পাঁচিল দিয়ে ঘেরা এই অংশটা। এটার মধ্যে দিয়ে আমরা ঢুকবো। অসম্ভব, অসাধারণ, কি আশ্চর্য কনস্ট্রাকশন। সম্পূর্ণ ল্যাটেরাইট পাথরের ব্লক দিয়ে তৈরি সুবিশাল এই দুর্গ চতুর্দিকে ঘেরা রয়েছে এমন সুদীর্ঘ সুদৃশ্য বারান্দা দিয়ে। 8 ফুট চওড়া বারান্দায় 69টা পিলার ছিল, সামান্য কিছু ভেঙে গেছে। ভেতরে ঢুকে ডান দিকে তাকালেই একটা 3 গম্বুজযুক্ত মসজিদ চোখে পড়ে। এটি 1691 সালে ঔরঙ্গজেবের শাসনকালে তৈরি করেছিল মোহাম্মদ তাহির নামে এক ব্যক্তি। সে কথায় পরে আসছি, আপাতত এর ভেতরের অংশটা। উত্তর দক্ষিণে 173 ফুট, পূর্ব পশ্চিমে 254 ফুট বিস্তৃত এই সুবিশাল দুর্গটি অসাধারণ। দুর্গের একটি লিপি থেকে জানা যায় এটার নির্মাণকাল 1438 থেকে 67 মধ্যে। ওড়িশার সূর্যবংশী রাজা গজপতি কপিলেন্দ্র দেব ছিলেন এর নির্মাতা। এর বাইরে অবশ্য আর বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। এর মধ্যবর্তী জায়গায় ছিল একটি শিব মন্দির। কুখ্যাত ঔরঙ্গজেবের ভারতবর্ষের মন্দির ধ্বংসের কুকীর্তি শুরু করার পর তার সৈন্যদল সারা ভারতের মতো এখানেও আসে এবং খুব সহজেই এটা ধারণা করা যায় যে আরো বহু মন্দিরের মতোই এই মন্দির ধ্বংস করে অন্য পাশে তৈরি হয় মসজিদটি। সেই কালো ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে কুড়ুমবেড়া। মসজিদের বেদি থেকে সম্পূর্ণ কুড়ুমবেড়া ফোর্ট 180 ডিগ্রি কোণে সুন্দর দেখতে পাওয়া যায়। আজকের পর্ব এখানেই শেষ করলাম। ছোট এই প্রতিবেদনে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখা হবে পরবর্তী পর্বে। সঙ্গে থাকবেন, মনের আনন্দে বেরিয়ে পড়ুন, জীবন হবে অন্যরকম। অশেষ ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে।